তাই না? CH3, এই যে মিথাইল ব্রোমাইড, এই মিথাইল ব্রোমাইডটা আমাদের কি করবে, সুষম বিভাজনের মাধ্যমে ঠিক একই রকম সুষম বিভাজনের মাধ্যমে আমাদের মিথাইল ফ্রি রেডিকেল তৈরি করবে এবং ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি করবে, তাই না? তো অ্যাকচুয়ালি মিথাইল ফ্রি রেডিকেল এবং এই যে ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি করছে, আমরা এখান থেকে বলতে পারবো যে এইটা আমাদের মুক্তমূলক বা ফ্রি রেডিকেলটা তৈরি করছে। এখন এখানে একটা বিষয় আমাদের জানা উচিত, সেটা হচ্ছে যে এই যে ফ্রি রেডিকেলগুলো তৈরি হচ্ছে, এই ফ্রি রেডিকেলগুলোর স্থায়িত্ব বা স্থিতিশীলতা এটার একটা ক্রম রয়েছে, অর্থাৎ কে বেশি স্থিতিশীল, হ্যাঁ, কে বেশি স্থিতিশীল এবং কার থেকে কে কতটা স্থিতিশীল, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো আমাদের একটু জানতে হবে। তো স্থায়িত্বর ব্যাপারে যখন আমরা আলোচনা করব, যেমন স্থায়িত্বর ব্যাপারে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের সব থেকে বেশি স্থায়িত্ব বা স্থিতিশীল হচ্ছে আমাদের টারশিয়ারি ফ্রি রেডিকেল, যেটা টারশিয়ারি ফ্রি রেডিকেল, যেমন CH3, এইটা হচ্ছে আমাদের টারশিয়ারি ফ্রি রেডিকেল। এখন বা 3 ডিগ্রি, যেটা তো তোমরা সকলেই জানো টারশিয়ারিটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি, তাই না? আচ্ছা, এরপরে থাকবে আমাদের সেকেন্ডারি CH3 CH, এটি হচ্ছে আমাদের সেকেন্ডারি। এরপরে আসবে আমাদের প্রাইমারি CH3 CH2, এটা হচ্ছে আমাদের প্রাইমারি, এবং সবশেষে থাকবে আমাদের মিথাইল ফ্রি রেডিকেল। আচ্ছা, তাহলে এটার নামগুলো আমরা একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য। টারশিয়ারি বা যেটাকে আমরা 3 ডিগ্রি জানি, টারশিয়ারি বা 3 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বা 2 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বা 2 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি বা 1 ডিগ্রি। আর এটি আমাদের মিথাইল ফ্রি রেডিকেল। আচ্ছা, তো স্থায়িত্ব বা স্থিতিশীলতার যে ক্রম, ফ্রি রেডিকেলের স্থায়িত্ব বা স্থিতিশীলতার ক্রমটি হচ্ছে এটি। এখন এরপরে আরেকটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে আমাদের সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রমে যদি আমরা আসি, সক্রিয়তা ক্রমটা কি বা সক্রিয়তার বিষয়টা কি সেটা একটু আমরা জানি। সেটি হচ্ছে যে ফ্রি রেডিকেল বা মুক্তমূলকে উপস্থিত যে বিজোড় ইলেকট্রন আমরা দেখতে পাই, এখানে আমাদের একটা বিজোড় ইলেকট্রন রয়েছে, সেই বিজোড় ইলেকট্রনের তীব্র জোড় গঠনের যে প্রবণতা বা সংশ্লিষ্ট পরমাণুটির যে অষ্টক পূর্তির প্রবণতা, এই প্রবণতা থাকায়, এই প্রবণতাটা অনেক বেশি থাকায় কি হয়, এগুলো রাসায়নিকভাবে অত্যন্ত সক্রিয় হয় এবং এগুলো অত্যন্ত ক্ষণস্থায়ীও হয়। আর বিভিন্ন ধরনের এই যে ফ্রি রেডিকেলগুলো রয়েছে, এই ফ্রি রেডিকেলগুলোর সক্রিয়তার যে ক্রমটা, এই সক্রিয়তার ক্রমটা সম্পূর্ণরূপে আমাদের এই যে স্থায়িত্বটা রয়েছে, এই স্থায়িত্বটার বিপরীত, ঠিক আছে? অর্থাৎ স্থায়িত্ব বা স্থিতিশীলতাতে আমরা দেখেছি যে আমাদের টারশিয়ারি বা 3 ডিগ্রি যে ফ্রি রেডিকেল, সেটি ছিল সব থেকে বেশি স্থায়ী অর্থাৎ স্থিতিশীল। তারপরে রয়েছিল আমাদের 2 ডিগ্রি বা সেকেন্ডারি যে ফ্রি রেডিকেল সেটি, তারপরে প্রাইমারি বা 1 ডিগ্রি, তারপরে ছিল আমাদের মিথাইল ফ্রি রেডিকেল। কিন্তু সক্রিয়তার ক্ষেত্রে এটি সম্পূর্ণ উল্টো হয়ে যাবে, অর্থাৎ সব থেকে বেশি সক্রিয় হবে আমাদের মিথাইল ফ্রি রেডিকেল, তারপরে প্রাইমারি বা 1 ডিগ্রি ফ্রি রেডিকেল, তারপরে সেকেন্ডারি বা 2 ডিগ্রি ফ্রি রেডিকেল, তারপর সব শেষে থাকবে টারশিয়ারি বা
3 ডিগ্রি ফ্রি রেডিকেল। তো আশা করি মুক্তমূলক বা ফ্রি রেডিকেলের যে বিষয়টি এটি তোমাদের কাছে এখন অনেকটাই স্পষ্ট হয়ে গেছে। তো স্থায়িত্ব এবং সক্রিয়তা এই দুটো হচ্ছে আমাদের সম্পূর্ণ বিপরীত, তাই না? আর স্থায়িত্ব এবং স্থিতিশীলতা একই জিনিস, আর স্থায়িত্ব এবং স্থিতিশীলতার সম্পূর্ণ বিপরীত আমরা টার্ম জানলাম, সেটা হচ্ছে আমাদের সক্রিয়তা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আমাদের যে নেক্সট টপিকস, এই নেক্সট টপিকস রয়েছে আমাদের কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। আচ্ছা, নেক্সট টপিকসে আমাদের রয়েছে কার্বোক্যাটায়ন। দেখো কার্বোক্যাটায়নটা কি সেটি আমাদেরকে জানতে হবে। কার্বোক্যাটায়নটা হচ্ছে সাধারণত একক ধনাত্মক চার্জ যুক্ত যে জৈব আয়ন, সেটাকে মূলত একেবারেই সংক্ষেপে যদি বলা হয় তাহলে সেটিকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। একক ধনাত্মক চার্জ যুক্ত জৈব আয়নকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি? আর প্লাস, এই যে আর প্লাস এই চিহ্ন দ্বারা প্রকাশ করি। যেমন মিথাইল কার্বোক্যাটায়ন যদি বলা হয় তাহলে আমাদের এক্সাম্পলে আসবে যে CH3 প্লাস। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের মিথাইল কার্বোক্যাটায়ন। আর যদি ইথাইল কার্বোক্যাটায়ন বলি তাহলে C2H5 প্লাস। এভাবে আমরা আমাদের যে কার্বোক্যাটায়নগুলো রয়েছে সেগুলোকে বর্ণনা করতে পারি এবং চিহ্নিত করতে পারি। তাহলে কার্বোক্যাটায়নের যে সংজ্ঞা বা কার্বোক্যাটায়নের যে ডেফিনিশন সেটা আমরা জানলাম যে একক ধনাত্মক চার্জ যুক্ত জৈব আয়নকে বলা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন, তাই না? আচ্ছা, সাধারণত এই কার্বোক্যাটায়নটা আমাদের সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে তৈরি হয়। হ্যাঁ, সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে আমাদের কার্বোক্যাটায়নটা তৈরি হয়। তো কার্বোক্যাটায়নের উৎপত্তিটা আমরা জানলাম। যেমন এই যে আর বন্ড এক্স, এইটা হচ্ছে মনে করো অ্যালকাইল হ্যালাইড। এটি আমাদের যে যৌগ, সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন রয়েছে মনে করো। তো এটির আমাদের কি হবে? বিষম বিভাজন হবে। বিষম বিভাজন হয়ে গেলে এটি হবে আমাদের একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, এবং অর্থাৎ একক ধনাত্মক চার্জযুক্ত একটা আয়ন তৈরি হবে, এবং হ্যালাইডটা আমাদের একক ধনাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের কার্বোক্যাটায়নটাকে চিহ্নিত করতে পারি এবং কার্বোক্যাটায়নের যে ডেফিনিশন সেটা জানতে পারি, এবং কার্বোক্যাটায়নের যে উৎপত্তি সেটা আমরা নিশ্চিত হতে পারি। এখন স্থায়িত্বর যে বিষয়টি, কার্বোক্যাটায়নের যে স্থায়িত্ব, সেই স্থায়িত্বর বিষয়টি যদি বলতে হয় তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সাধারণত কেন্দ্রস্থ যে পজিটিভ চার্জ যুক্ত কার্বন পরমাণুর সাথে যুক্ত অ্যালকাইল গ্রুপ কি হয়? আমাদের কার্বনের পজিটিভ চার্জ আংশিক হ্রাস করে, এবং এর ফলে আমাদের কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বাড়ে। এখন যত বেশি সংখ্যক অ্যালকাইল গ্রুপ কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত থাকবে, কার্বোক্যাটায়নের ধনাত্মক চার্জ তত বেশি প্রশমিত হবে এবং কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বৃদ্ধি পাবে। আমরা এ থেকে কি